শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ৪৫ বছর চতুরতার সঙ্গে লুকিয়েছিলেন জিয়াউর রহমানের খুনি মোজাফফর, ধরা পড়েন গোয়েন্দা জালে। বাংলাদেশে বায়ু দূষণের ফল ভয়াবহ। পলিউশন সাময়িকীর গবেষণা বলছে ৬ শহরেই রোজ ২৪২ মৃত্যু হয় দূষিত বাতাসে শ্বাস নিয়ে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। তৎকালীন মেজর মোজাফফরের বয়স এখন ৭৭ বছর। ঢাকা মহানগর পুলিশের ১৬ জুলাইয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী গত বুধবার রাত ১০টা ১০ মিনিটে বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ ডিবি। জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়। ডিএমপি মোজাফফরকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি ও অবসরপ্রাপ্ত মেজর হিসেবে উল্লেখ করেছে। জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা, বয়ান বা বইয়ের তথ্য অনুযায়ী তিনি ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন ছিলেন। জিয়াকে হত্যার মুহূর্তে তার কাছেই ছিলেন মোজাফফর। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস ১৯৮৬ সালে প্রকাশিত তার বাংলাদেশ এ লিগ্যালি অব ব্লাড বইয়ে জিয়া হত্যাকাণ্ডের একটা বর্ণনা দিয়েছেন। বইটির ত্রয়োদশ অধ্যায়ে তিনি লিখেছেন, হামলাকারীরা সার্কিট হাউসের কক্ষগুলোতে জিয়াউর রহমানকে খুঁজছিলেন। গোলাগুলির শব্দ শুনে জিয়া কক্ষ থেকে বেরিয়ে এলে তার সবচেয়ে কাছে ছিলেন মেজর মোজাফফর ও লেফটেন্যান্ট মোসলেউদ্দিন। মোজাফফর হোসেন ছিলেন খুবই ধূর্ত, তবে শেষ পর্যন্ত ডিবির চৌকস টিমের কাছে হার মানে তার সব চালাকি। নিখুঁত ও পেশাদার অপারেশন ছকে এক পর্যায়ে বৃত্তবন্দী হয়ে পড়েন তিনি। ডিবির কাছে তথ্য ছিল বনানীর ডিওএইচএস এর একটি বাসায় থাকেন এই মোজাফফর। তার নাকের নিচে আছে একটি বড় তিল। মেয়ে এয়ারটেল অফিসে চাকরি করেন। জাস্ট এই দুটি ক্লু। এটিকে সামনে রেখে মাসের পর মাস মোজাফফরকে হন্যে হয়ে খুঁজতে থাকে ডিবির চৌকস টিম। অতঃপর বুধবার রাতে আসে সেই মাহেন্দ্রক্ষণ। গভীর রাতে দরজায় নক করতেই সামনে আসেন বয়োবৃদ্ধ এক ব্যক্তি। নাম জানতে চাইলে বলেন, আমি মোজাফফর। এবার গোয়েন্দা চোখের তীক্ষ্ণ দৃষ্টিতে তার নাকের নিচে ধরা পড়ে সেই কালো তিল। কাল বিলম্ব না করে হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয় ডিবি। এভাবেই এক হত্যাকারীর ফেরারি জীবনের অবসান ঘটে। হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ কিংবা ফুসফুসের ক্যান্সারের মতো অসংক্রামক রোগে হাজারো মানুষ অকালে মারা যাচ্ছেন বায়ু দূষণের কারণে। প্রাণহানির পাশাপাশি হারিয়ে যাচ্ছে কর্মক্ষমতা, কমছে উৎপাদনশীলতা এবং প্রতি বছর দেশের অর্থনীতিতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। বাংলাদেশে বায়ু দূষণের এই ক্রমবর্ধমান স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ক্লাইমেট চেঞ্জ, এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ রিসার্চ ইউনিট। সম্প্রতি ইউনিটের একটি গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পলিউশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত গবেষণাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল এই ৬টি প্রধান শহরের PM2.৫ বা সূক্ষ্ম বস্তুকণাজনিত বায়ু দূষণের স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার ফল বলছে, শুধু এই ৬টি শহরেই বছরে প্রায় ৮৮,২৪০ মানুষের অকাল মৃত্যু হচ্ছে PM2.৫ দূষণের কারণে। অর্থাৎ প্রতি ১ লাখ মানুষের মধ্যে প্রায় ২৬০ জন এবং প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন প্রাণ হারাচ্ছেন বায়ু দূষণের প্রভাবে। স্বাস্থ্যগত প্রভাব বিশ্লেষণে দেখা গেছে, বায়ু দূষণজনিত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছেন হৃদরোগে, প্রায় ৩৭,৫১৯ জন।
এছাড়া দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগে ৮,৩৪৪ জন এবং ফুসফুসের ক্যান্সারে ৮১১ জনের মৃত্যু ঘটছে প্রতি বছর। তবে গবেষণাটি আশার কথাও বলছে। গবেষকদের মতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুর গুণগত মান নির্দেশিকা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে এই অকাল মৃত্যু ও অর্থনৈতিক ক্ষতির বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব। এজন্য তারা PM 2.5 নির্গমন কমাতে প্রমাণভিত্তিক নীতি গ্রহণ, শিল্প ও যানবাহন সহ বিভিন্ন দূষণ উৎস নিয়ন্ত্রণ, নগরাঞ্চলে সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা জোরদার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ও সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক সৌদি আরবে হামলার পর যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছে পাকিস্তান। ইসলামাবাদের ধারণা, পরিস্থিতির আরও অবনতি হলে একদিকে যেমন তাদের সৌদি আরবের প্রতি প্রতিরক্ষা অঙ্গীকার রক্ষা করতে হতে পারে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তাদের ভূমিকা জটিল হয়ে উঠবে। 16 জুলাই প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক শক্তিধর পাকিস্তান গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংঘাত প্রশমনে একটি অন্তর্বর্তী সমঝোতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল। গত বছর দেশটি সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। বর্তমানে সৌদি আরবে হাজারো পাকিস্তানি সেনা এবং একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন মোতায়েন রয়েছে। চলতি সপ্তাহে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব ইরানকে কড়া বার্তা দিয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন এক পাকিস্তানি কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, সৌদি আরবের ওপর হামলাকে আমরা পাকিস্তানের ওপর হামলা হিসেবে বিবেচনা করি। এটি আমাদের রেড লাইন। সোমবার হুথিরা অভিযোগ করে সৌদি আরব তাদের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে। এর জবাবে তারা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে 4 বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি ভেঙে গেলেও এখন পর্যন্ত পরিস্থিতি একটি ঘটনাতেই সীমাবদ্ধ রয়েছে। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। 2026 ফুটবল বিশ্বকাপে নতুন অনেক কিছু দেখেছে ফুটবল ভক্তরা। হাইড্রেশন ব্রেকের পাশাপাশি মাঠে অভিনয়ের কারণে কার্ড দেখা থেকে অনেক কিছু। এবার ফাইনালেও থাকছে চমক। শিরোপা নির্ধারণী ম্যাচে বিশেষ আংটি দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 18 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা স্পেন ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের 23তম আসরের। চ্যাম্পিয়ন দলকে আইকনিক বিশ্বকাপ ট্রফি ও মর্যাদাপূর্ণ স্বর্ণপদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ রিং। ফিফার কোনো প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দল পাচ্ছে একটি আংটি। 2026টি বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ রিং বানানো হয়েছে। সরাসরি 2026 সালের বিশ্বকাপকে স্মরণ করে তৈরি করা হয়েছে। এর মধ্যে 30 আংটি চ্যাম্পিয়ন ফুটবলার ও প্রতিনিধিদের দেওয়া হবে। বাকি 1996 আংটি বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের জন্য অফিসিয়াল লাইসেন্সপ্রাপ্ত পণ্য হিসেবে বিক্রি করা হবে। এতে করে সমর্থকেরাও 2026 ফিফা বিশ্বকাপের একটি অনন্য স্মারক নিজেদের সংগ্রহে রাখতে পারেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে 287 কোটি 25 লাখ টাকার বিশাল ক্ষতি হয়েছে। এছাড়া 44,793 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরাসরি লোকসানে পড়েছেন 2,87,735 জন কৃষক। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে পুকুর ও ঘের ভেসে যাওয়ায় মৎস্য খাতেই ক্ষতি হয়েছে 210 কোটি 10 লাখ টাকা, যার মধ্যে চট্টগ্রাম জেলাতেই ক্ষতি সর্বোচ্চ 145 কোটি টাকা।
অন্যদিকে গবাদি পশু পাখির মৃত্যু ও খামার ধ্বংসের কারণে প্রাণী সম্পদ খাতে ক্ষতি দাঁড়িয়েছে ৭৭ কোটি ১৫ লাখ টাকা। নষ্ট হয়েছে প্রায় ৩৫ কোটি টাকার পশুখাদ্য ও খড়। প্রান্তিক চাষিদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনার প্রস্তাব পাঠানো হয়েছে। তবে বন্যা পরবর্তী রোগবালাই প্রতিরোধ ও তীব্র গোখাদ্য সংকট মোকাবিলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের ঐতিহাসিক জয়ের মাঠে কিংবদন্তি ফুটবলার পেলের পরিহিত জার্সিটি নিলামে রেকর্ড ৪৮,৮০,০০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান সথবিসে পেলের যে কোনো স্মারকের ক্ষেত্রে এটি এযাবৎকালের সর্বোচ্চ দাম। ১৭ বছর বয়সে ওই ফাইনালে জোড়া গোল করে বিশ্বব্যাপী আইকন হয়ে উঠেছিলেন পেলে। ম্যাচ শেষে পেলে জার্সিটি সতীর্থ দিদাকে উপহার দিয়েছিলেন, যা পরে জাদুঘর ঘুরে ২০০৪ সালে মাত্র $১,৫০০০ বিক্রি হয়েছিল। ৬ দশক পর সেই জার্সির দাম এখন আকাশচুম্বী। এই শার্টটি বর্তমানে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের ফুটবল জার্সি। তালিকার শীর্ষে রয়েছে ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার পরা হ্যান্ড অফ গড জার্সিটি। একই নিলামে ম্যারাডোনার অধিনায়কের আর্ম ব্যান্ডটি $৫,১২,০০০ বিক্রি হয়েছে। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।